বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সাগরনিয়া সরকারি প্রাইভেট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে জীববিজ্ঞান বিষয়ে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো ক্লাসের শুরুতেই একটা বিষয় তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্বব্যাপী কোভিড-19 করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, এই প্রাদুর্ভাবের মধ্যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বেশিরভাগ ঘরে থাকার চেষ্টা করবে, ঘরে থেকে লেখাপড়া করবে। সরকারি যে নিয়মকানুন আছে, কোনো জনসমাবেশে বেশি যাবে না, বাইরে বের হলে একান্ত প্রয়োজনে একান্ত এই বিশেষ প্রয়োজনে যদি বের হতে হয় তাহলে মাস্ক পরে বের হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্বে উপনীত হয়েছি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ কি? নিশ্চয়ই মনে আছে, উদ্ভিদ কোষের চিত্র। তো তোমরা কি বলতে পারবে যে অনেকগুলি কোষ যখন একই জায়গা থেকে উৎপন্ন হয় বা একই কাজে নিয়োজিত হয়, একই রকমের কোষ একত্রে থাকে, তখন তাকে আমরা কি বলি? তো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে তাকে আমরা কি বলি? টিস্যু বলি। তো উদ্ভিদ এর মধ্যে যেমন টিস্যু আছে, প্রাণীর মধ্যে টিস্যু আছে। যেমন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, তেমনি উদ্ভিদের টিস্যু, প্রাণীর টিস্যু। তাহলে আজকে আমরা চলো আলোচনা করি উদ্ভিদ টিস্যু নিয়ে। তোমাদের বইয়ের জীববিজ্ঞান বইয়ে রয়েছে তোমার দ্বিতীয় অধ্যায়ের এ পর্বে পাঠ 2.3.1। তো চলো তাহলে আমরা বইয়ে ফিরে যাচ্ছি। বইয়ের পৃষ্ঠা হলো 28 পৃষ্ঠা। বের করো সবাই, জীববিজ্ঞান বই 28 পৃষ্ঠা। দেখো, প্রথমে তাহলে আমরা টিস্যুর সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করি। একাধিক ভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ, কেমন? একই বা ভিন্ন প্রকারের, মানে বেশিরভাগ একই প্রকারের হয়, ভিন্ন প্রকারের হতে পারে। তাহলে সাধারণত একই ধরনের, কখনো ভিন্ন প্রকার হতে পারে। তাহলে একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই ধরনের কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়, তখন তাদের টিস্যু বা কলা বলা হয়। তাহলে টিস্যু হচ্ছে আসলে মোটামুটি এক ধরনের অথবা কিছুটা ভিন্ন ধরনের কোষ হতে পারে, কিন্তু কোষ গুচ্ছ অবশ্যই হবে এবং তারা একই জায়গাতে উৎপন্ন হবে, একই ধরনের কাজে নিয়োজিত থাকবে। এই ধরনের কোষগুচ্ছকে আমরা বলবো টিস্যু। তো টিস্যু, উদ্ভিদ টিস্যু প্রধানত দুই ধরনের। আমরা কিন্তু উদ্ভিদ টিস্যু আলোচনা করছি, সুতরাং একটা খেয়াল রাখতে হবে। টিস্যু দুই ধরনের বলতে এখানে উদ্ভিদ টিস্যু দুই ধরনের: ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু, স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, কিন্তু স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না। স্থায়ী টিস্যু আবার তিন ধরনের। তোমরা আরেকটু মনে রাখো যে উদ্ভিদের যে অংশ বর্ধনশীল, উপরের অংশ, শাখার মাথার অংশ, তারপর মূলের মাথার অংশ, এইসব অংশে কিন্তু ভাজক টিস্যু থাকে। আর উদ্ভিদের মাঝখানে যে অংশ আর বর্ধন হয় না, ওই অংশ কিন্তু স্থায়ী টিস্যুগুলি থাকে। তাহলে স্থায়ী টিস্যু আবার তিন ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু এবং মিশ্রাবী বা ক্ষরণকারী টিস্যু। তো আমরা তোমাদের বইয়ের স্তরে সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করব। তাহলে সরল টিস্যু বা সিম্পল টিস্যু, যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি, গঠনের দিক থেকে অভিন্ন, তাকে বলে সরল টিস্যু। তো কোষের প্রকৃতির উপর নির্ভর করে সরল টিস্যু আবার তিন প্রকার। তাহলে দেখো, স্থায়ী টিস্যুর মধ্যে আমরা পাচ্ছি সরল, স্থায়ী টিস্যু আমরা কি পাচ্ছি? সরল, জটিল, মিশ্রাবী। আবার স্থায়ী টিস্যুর ভিতরে
এই সরল টিস্যুর ভিতরে আমরা কি পাচ্ছি? সরল টিস্যুর মধ্যে আমরা এদের আবার তিন ভাগে ভাগ করা যাচ্ছে: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে কি, উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই টিস্যুর কোষগুলো জীবিত, সমবেশীয়, সমাকৃতি, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে প্যারেনকাইমা। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়, অর্থাৎ দুটি কোষের মাঝে ফাঁক আছে। কোষ প্রাচীর পাতলা থাকে। প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীর কেমন থাকে? পাতলা, সেলুলোজ দিয়ে তৈরি হয়। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। ভালো করে বুঝে নাও, প্যারেনকাইমা কোষে যদি ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিক থাকে তখন সেই ধরনের প্যারেনকাইমাকে আমরা বলবো ক্লোরেনকাইমা। আর জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা থাকে, এদেরকে বলে এরেনকাইমা। অর্থাৎ প্যারেনকাইমাতে যখন বড় বড় বায়ু কুঠুরি থাকবে তখন তাকে আমরা বলবো এরেনকাইমা, এটা জলজ উদ্ভিদ থাকে। আর প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হলো দেহ গঠন করা, আর খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহন করা। এর পাশে কোলেনকাইমা। কোলেনকাইমা হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ। তো কোলেনকাইমা এগুলি কিন্তু বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, মানে বিশেষ ধরনের প্যারেনকাইমা, এটা হচ্ছে কোলেনকাইমা। তবে বিশেষ ধরনের প্যারেনকাইমা বলতে কোষ প্রাচীর, সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়ে যায়। তবে এদের কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোনাগুলো অধিক পুরু হয়। এই টিস্যুর কোষগুলো লম্বাটে ও সজীব হয়। তাহলে কোলেনকাইমা কোষগুলো একদম বিশেষ ধরনের প্যারেনকাইমা এবং এরা কী হয়? লম্বাটে সজীব হয়। এরা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি হয়, এতে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। কোষ প্রান্ত চৌকোনাকার, সরু বা তির্যক হতে পারে, আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। কোষ তারপরে কি, খাদ্য প্রস্তুত ও উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। তাহলে দেখো, পাতার কোথা থেকে এরা? পাতার শিরা এবং পত্রবৃন্তে, অর্থাৎ বোটায় আর কি, আর পাতার শিরাতে এদের দেখা যায়। কচি ও নমনীয় কাণ্ড, যেমন কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে টিস্যু দৃঢ়তা প্রদান করে। এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। তাহলে আমরা দেখো, এই যে প্যারেনকাইমা টিস্যু আমরা দেখতে পাচ্ছি কতে, এটা, আর এটা হচ্ছে কোলেনকাইমা। কেমন? কোলেনকাইমা। এরপর আসছে স্ক্লেরেনকাইমা। এই যে স্ক্লেরেনকাইমা, লম্বচ্ছেদ, বিস্তচ্ছেদ। তো স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো শক্ত, অনেক লম্বা, এই লম্বাটি, এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়। প্রোটোপ্লাজমবিহীন থাকে, কিন্তু এর ভিতরে প্রোটোপ্লাজম থাকে না। লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলতে। যেহেতু টিস্যু মানে কোষগুচ্ছ, তাহলে এখানে যে কোষগুলি স্ক্লেরেনকাইমা কোষ টিস্যুগুলি যে কোষ দিয়ে গঠিত সেগুলি আসলে কি যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট। এর মধ্যে প্রোটোপ্লাজম কোষগুলি থাকে না, লিগনিনযুক্ত থাকে, শক্ত থাকে কোষগুলো। প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত প্রথম দিকে থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। তাহলে স্ক্লেরেনকাইমা কোষগুলি, স্ক্লেরেনকাইমা টিস্যুর যে কোষগুলি প্রকৃতপক্ষে মৃত কোষ আসলে, প্রথম দিকে জীবিত থাকে, পরে মৃত কোষে পরিণত হয়। কোষগুলো প্রধানত দুই ধরনের, আবার স্ক্লেরেনকাইমা দুই ধরনের, ফাইবার এবং স্ক্লেরাইট। উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান এবং পানীয় খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ। দৃঢ়তা প্রদান আর পানি পরিবহন করে, পাকা থাকে ভিতরে পাইপের মতো পরিবহন করে মূল কাজ। তো ফাইবার বা তন্তু দেখো, এরা অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীরযুক্ত, শক্ত এবং দুই প্রান্ত সরু থাকে। দুই প্রান্ত কেমন থাকে? দেখো, দুই প্রান্ত সরু আছে, দুই প্রান্ত সরু থাকে। আর তোমার তবে কখনো কোনো বোধা হতে পারে প্রান্ত। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এই ছিদ্র কূপ বলে। তাহলে স্ক্লেরেনকাইমা কোষের ফাইবার নামক যে কোষগুলি, স্ক্লেরেনকাইমা টিস্যু ফাইবার নামক যে কোষগুলি, তার গায়ে কখনো কোনো ছিদ্র থাকে, এই ছিদ্রটি কূপ বলা হয়। কেমন? তো অবস্থান এবং গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন বাস্ট ফাইবার। তাহলে স্ক্লেরেনকাইমা ফাইবার কখনো বাস্ট ফাইবার বলে, কখনো সারফেস ফাইবার বলে, কখনো জাইলেম তন্তু বা কাষ্ঠ তন্তুও বলে। এবার স্ক্লেরাইট
এদেরকে স্টোন সেলও বলা হয়। তাহলে এই নামগুলি খেয়াল রাখো। স্ক্লেরাইট নামক স্ক্লেরেনকাইমার যে কোষগুলি, এদেরকে স্টোন সেল বলা হয়। এরা খাটো, সমবেশী, কখনো লম্বাটে, কখনো তালকার হতে পারে। এদের গৌণ প্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিনযুক্ত। পরিণত স্ক্লেরাইট কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষ প্রাচীর খুব যুক্ত থাকে। তো নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্সে ফল ও বীজত্বক স্ক্লেরাইট টিস্যু দেখা যায়। বহিত্বক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্র পত্রগুলিতে কোষগুচ্ছকে থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা জটিল টিস্যু নিয়ে আলোচনা করি। অর্থাৎ সাইড টিস্যুর মধ্যে দ্বিতীয় যে ধরনের টিস্যু জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। বিভিন্ন ধরনের কোষের সমানে যে টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে। তাহলে আমরা কিন্তু টিস্যু নিয়ে আলোচনা করছি, আর টিস্যু মানে যেহেতু কোষগুচ্ছ, তো বিভিন্ন ধরনের কোষ যদি থাকে সেটি হচ্ছে জটিল টিস্যু। এর উদ্ভিদের পরিবহনে কাজ করে, তাই এদের পরিবহন টিস্যু বলে। জটিল টিস্যুর আরেক নাম পরিবহন টিস্যু। হ্যাঁ, তো এই টিস্যু দু ধরনের, আবার জটিল টিস্যু দু ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম একত্র উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল গঠন করে। তো জাইলেম দেখো, জাইলেম দুই ধরনের, প্রাথমিক জাইলেম ও গৌণ জাইলেম, প্রাইমারি জাইলেম এবং সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম। আর প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে সেখানে গৌণ জাইলেম সৃষ্টি হয়। প্রাথমিক জাইলেম আবার দু প্রকার। দেখো একটি পরিবহন টিস্যু গুচ্ছ, এখানে প্রোটোজাইলেম, মেটাজাইলেম দেখানো হয়েছে, বাইরে কিন্তু ফ্লোয়েম আছে। তো প্রাথমিক জাইলেম আর দুই ধরনের। প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলেম এবং পরিণত অবস্থায় মেটাজাইলেম বলে। মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটি বড় থাকে। জাইলেমে আবার কয়েক ধরনের কোষ থাকে, যেমন ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার, এই জাইলেমের মধ্যে 4 ধরনের কোষ থাকে। ট্রাকিড দেখো, ট্রাকিড কোষটা কিন্তু লম্বা, এই ট্রাকিড নামক কোষ লম্বা থাকে আর এর প্রান্তদ্বয় সরু এবং সুচালো। দেখো প্রান্ত সরু সুচালো। প্রাচীর লিগনিন জমা থাকে। প্রাচীরে কি থাকে? যে প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরো হয় এবং অভ্যন্তরীণ গহ্বরগুলি বন্ধ হয়ে যায়। ফলে পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়ে থাকে। পাশাপাশি জোড়া কূপের মধ্যে পানির চলাচল হয়ে থাকে। প্রাচীর পুত্র কয়েক ধরনের হয়, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকার কিংবা কূপাঙ্কিত। আর ফার্নবর্গ, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক গৌণ জাইলেম কলা ট্রাকিড দেখা যায়। কোষ রসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ, তবে কখন খাদ্য সঞ্চয়ের কাজও করে থাকে। এরপর হচ্ছে ভেসেল। ভেসেল কোষগুলো খাটো চোঙের মতো, দেখো এই যে খাটো চোঙের মতো ভেসেল। তো কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয় এবং প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। একটা ভেসেল আরেকটা ভেসেলের সাথে যুক্ত হয় এবং তোমার যে প্রান্তীয় প্রাচীরটা গলে দিয়ে বাস লম্বা নলের সৃষ্টি করে। এর ফলে কোষ রসের উপরে ওঠার জন্য একটি সরু পথ সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত বয়সে এরা মৃত এবং প্রোটোপ্লাজমহীন হয়। তাহলে ভেসেলের যে কোষগুলি, হ্যাঁ জাইলেম ভেসেলের যে কোষগুলো প্রাথমিক অবস্থায় জীবিত থাকে, পরবর্তীতে কিন্তু কী হয়, এটা মরে যায়, প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। ভেসেলের প্রাচীর ট্রাকিডের মতোই বিভিন্ন রূপ হয়, যেমন সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, কূপাঙ্কিত। ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়, তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরও অনেক লম্বা হতে পারে। এদের প্রধানত গুপ্তবীজ উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়। ভেসেল কোষটা গুপ্তবীজ উদ্ভিদের দেখা যায়। নগ্নবীজ উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে। পানি এবং খনিজ লবণ পরিবহন এদের এবং দৃঢ়তা প্রদান করার প্রধান কাজ। তাহলে ভেসেল কোষের প্রধান কাজ কি? জাইলেম টিস্যুর মধ্যকার যে ভেসেল কোষ, হ্যাঁ জাইলেম ভেসেল, এর প্রধান কাজ কি? পরিবহন করা এবং দৃঢ়তা প্রদান করা। এরপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বলে। দেখো জাইলেমের ভিতরে জাইলেম যে টিস্যু, পরিবহন টিস্যুর মধ্যে প্যারেনকাইমার মতো যে কোষগুলো থাকে, প্যারেনকাইমার যে কোষগুলো থাকে, এটা কিন্তু
যদিও স্থায়ী টিস্যুতে প্যারেনকাইমা, কিন্তু যখন পরিবহন টিস্যুর মধ্যে আবার থাকবে, হ্যাঁ, সরল টিস্যুর মধ্যে তো আলাদাভাবে থাকবেই জাইলেম, কিন্তু পরিবহন টিস্যু সরল টিস্যুর মধ্যে আলাদাভাবে তো তোমার প্যারেনকাইমা থাকবেই, কিন্তু যখন পরিবহন টিস্যু জাইলেমের ভিতরেও প্যারেনকাইমা থাকবে তখন তাকে আমরা বলবো জাইলেম প্যারেনকাইমা। আসলে বুঝতে পারছো তোমরা বিষয়টা? তো এই জাইলেম প্যারেনকাইমার এদের উড প্যারেনকাইমাও বলা হয়, কিন্তু এদের প্রাচীর পুরু বা পাতলা, পুরু হতে পাতলা হতে পারে। প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমার কোষ পাতলা প্রাচীরযুক্ত, তবে গৌণ জাইলেমে এরা পুরু প্রাচীরযুক্ত হয়ে থাকে। আর খাদ্য সঞ্চয় করা, পানি পরিবহন করা এদের প্রধান কাজ। এর 4 নম্বর কোষ, চতুর্থ ধরনের কোষ হচ্ছে জাইলেমের ভিতরে জাইলেম ফাইবার। আর জাইলেম অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষ হচ্ছে কিন্তু জাইলেম ফাইবার। আমরা যে সরল টিস্যুর মধ্যে স্ক্লেরেনকাইমা পড়েছি, এটা যখন জটিল টিস্যু জাইলেমের মধ্যে থাকবে তখন সেটাই কিন্তু জাইলেম ফাইবার হয়ে যাবে, এদের উড ফাইবারও বলা হবে তখন। এই কোষগুলো লম্বা এবং এদের দুপ্রান্ত সরু। পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত হয়। প্রথম অবস্থায় থাকে জীবিত, পরিণত অবস্থায় মৃত হয়ে যায়। উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি যোগায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমের অবস্থান করে। পানি, খনিজ পদার্থ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি দৃঢ়তা প্রদান করে জাইলেম টিস্যুর কাজ। তো পরিবহন টিস্যুর মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে ফ্লোয়েম। তো উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে। তো এরা সাধারণত বাইরের দিকে থাকে, আমরা একটু আগে দেখিয়েছি। জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। ভালো করে খেয়াল করো, পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় কিন্তু ফ্লোয়েমগুলি। জাইলেম কী করে? খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে শিকড় দিয়ে নিয়ে শরীরের বিভিন্ন অংশে। আর ফ্লোয়েম কী করে? পাতায় প্রস্তুত খাদ্য শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। তো দেখো ফ্লোয়েমের এখানে লম্ব ছেদ দেখানো হয়েছে, এখানে প্রস্তুত ছেদ দেখানো হয়েছে। তো ফ্লোয়েমের ভিতরে আবার দেখো তোমার 4 ধরনের আবার কোষ থাকে। দেখো সিপ কোষ, তারপরে সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, হ্যাঁ। তো এই ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, আর ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েন্সক্যানকাইমা, এই 4 ধরনের কোষ ফ্লোয়েমের মধ্যে থাকে। সিপ কোষ এগুলো বিশেষ ধরনের কোষ, দীর্ঘ পাতলা কোষপ্রাচীরযুক্ত এবং জীবিত। এই কোষগুলো লম্বালম্বিভাবে একটির উপর একটি সজ্জিত হয়। সিপ নল কিন্তু তৈরি করে এগুলি সিপ কোষ মিলে। আর কোষগুলো চালনের মতো ছিদ্রযুক্ত সিপ প্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা হয়। সিপ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়, যেটা খাদ্য পরিমাণ নল হিসেবে কাজ করে। আর প্রাচীর থাকে লিগনিনযুক্ত। পরিণত সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। পরিণত সিপ কোষে কী থাকে না? নিউক্লিয়াস থাকে না। সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিপ নল থাকে। সিপ কোষ সিপ কোষ লম্বালম্বিযুক্ত হয়ে সিপ নল যে তৈরি সেটা থাকে। আর পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে প্রধান কাজ। আর সঙ্গী কোষ হচ্ছে কম্পানিয়ন সেল বা সঙ্গী কোষ। প্রতিটি সিপ কোষের সাথে একটি করে প্যারেনকাইমা থাকে। প্যারেনকাইমার কথা আমরা আগেও বলেছি। প্যারেনকাইমা যখন আমাদের ফ্লোয়েমের মধ্যে থাকবে তখন সেটা হবে সঙ্গী কোষ। তো এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড় ধারণা করা হয়। এই নিউক্লিয়াস সিপ কোষের কার্যবল কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে। এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত। ফার্ন এবং ব্যক্তবীজী উদ্ভিদ এদের উপস্থিতি কিন্তু নেই। আর ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষগুলি হচ্ছে, তাহলে আমরা একটু কী বললাম যে দেখো সিপ কোষের সাথে প্যারেনকাইমা হলে সেটা সঙ্গী কোষ। আর ফ্লোয়েমের ভিতরে সাধারণভাবে যে প্যারেনকাইমা থাকে সেটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এদের কোষ সাধারণত প্যারেনকাইমার মতো পাতলা কোষপ্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজমযুক্ত। এরা খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহন সহায়তা করে। প্রাণজাতীয় উদ্ভিদ অর্থাৎ টেরিডোফাইটা, নগ্নবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। এরপর হলো ফ্লোয়েম ফাইবার। স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয় ফ্লোয়েম ফাইবার, অর্থাৎ ফ্লোয়েমের ভিতরে যদি স্ক্লেরেনকাইমা কোষ থাকে সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে।
এদের বাস্ট ফাইবার বলে। তাহলে ফ্লোয়েমে যখন স্ক্লেরেনকামে থাকবে সেটাই কিন্তু ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার, কিন্তু পাটের যে আঁশ আছে না, বাস্ট ফাইবার। উদ্ভিদ অঙ্গের গৌণবৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন হয়। এসব কোষের প্রাচীরে খুব দেখা যায়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরের নিচে পরিবাহিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে উদ্ভিদ টিস্যু আলোচনা করলাম। আমরা আজকে এ পর্যায়ে শেষ করতে চাই। ইনশাআল্লাহ তোমরা বাড়ি থেকে লেখাপড়া করবে এবং তোমাদের যে চলমান অ্যাসাইনমেন্ট সুন্দর করে উত্তর তৈরি করে স্কুলে জমা দিবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।